আচ্ছা, তাহলে বলতেছিলাম যে এই কলার কবিতার মিনিং কি ছিল, এটার অর্থ কি ছিল? এটার অর্থ হচ্ছে সব মানুষের হৃদয়ে সবসময় একটা স্পিরিচুয়াল কনফ্লিক্ট থাকে, আধ্যাত্মিক একটা দ্বন্দ্ব থাকে। মানে একজন প্রিস্ট, মানে যে পুরোহিত, সে যখন শার্ট পরে, শার্টের একটা কলার থাকে, তাই না? তো তার শার্টের কলার মানে হচ্ছে একজন প্রিস্টের রিলিজিয়াস ডিউটি। শার্টের কলারের মানে হচ্ছে কি রিলিজিয়াস ডিউটি, ধার্মিক দায়িত্ব কর্তব্য। আবার এই কলার মানে কিন্তু কলারও হতে পারে, এই যে কলার, কলার মানে কি বলেছিলাম তোমাদের, এই কলার মানে হচ্ছে অ্যাঙ্গার। এটা হচ্ছে একটা গ্রিক লেটিন শব্দ। কলার মানে হচ্ছে অ্যাঙ্গার। যাই হোক, এই কবিতা টাইটেলটা হচ্ছে, টাইটেলের তিনটা অর্থ আছে, কলার, কলার, আবার হচ্ছে কলার। তো তিনটা অর্থ কিন্তু তোমাদেরকে আমি দেখিয়েছি। যাই হোক, এখানে যে কবিতাটা, কবিতার মধ্যে আমরা দেখি যে কবি খুব স্ট্রাগল করতেছে এখানে। কবি স্ট্রাগল করতেছে, সে হচ্ছে ডিজায়ার, তার মনের মধ্যে ডিজায়ার আছে যে সে ফ্রিডম চায়, সে স্বাধীনতা চায়, আবার হচ্ছে সে বিশ্বাসের রাস্তা চায়, সে ধর্মের পথে থাকতে চায়, আবার হচ্ছে স্বাধীনতাটা এনজয় করতে চায়। তারপর আমরা লাস্টে দেখি যে গড তাকে যখন চাইল্ড বলে ডাকে, সে সম্পূর্ণভাবে নিজেকে আত্মসমর্পণ করে দেয়, নিজেকে সারেন্ডার করে দেয় যে হ্যাঁ, আমি হচ্ছে গডের কাছেই থাকবো, গডের কাজ করে আমার জীবনটাকে আমি ব্যতীত করবো। এটাই। তো কবিতার মোট কথা কি, মোট কথা হচ্ছে সব মানুষের মধ্যেই একটা স্পিরিচুয়াল কনফ্লিক্ট থাকে, একটা দ্বন্দ্ব থাকে ধর্ম নিয়ে, গডকে নিয়ে। তারপর নৈতিক অনৈতিকতার মধ্যে ভালো কাজ করলে হচ্ছে মানুষ শান্তিতে থাকে না, খারাপ কাজ করলে হচ্ছে মানুষ শান্তিতে থাকে না। দেখো, যারা ভালো কাজ করে, ধর্মের পথে থাকে, তারা হচ্ছে ভাবতে থাকে যে আমি অনেক কিছু মিস করতেছি। আর যারা খারাপ কাজ করে, তারা হচ্ছে ধর্মের কথা ভাবতে থাকে যে আমি তো মরলে কি জবাব দিব, তাই না? তো সেই যে কনফ্লিক্ট, সব মানুষের মধ্যে একটা ইউনিভার্সাল কনফ্লিক্ট আছে, এটাই হচ্ছে এই কবিতার মধ্যে দেখানো হয়েছে। তো আশা করি কবিতাটা সবাই বুঝেছো, কারণ এটা আমরা লাইন বাই লাইন পড়েছি, তারপর প্যারাফ্রেজ করেছি, এর থেকে বেশি ভালো করে আর বোঝানো পসিবল না। সবার এটা কমপ্লিটলি বোঝা দরকার। কমপ্লিটলি যদি একটা কবিতা বুঝো লাইন বাই লাইন, অথবা বেসিক যদি ক্লিয়ার থাকে, সব ধরনের প্রশ্ন কিন্তু তোমরা অ্যান্সার করতে পারবা। আর এখন তোমাদের কোয়েশ্চেন প্যাটার্ন চেঞ্জ করার এটাই তো পারপোজ ছিল, যাতে সবাই মুখস্থ করে পার না করতে পারে। এখন কোয়েশ্চেন প্যাটার্ন গুলো চেঞ্জ করেছে যাতে সৃজনশীল ভাবে তোমরা লিখতে পারো, বেসিক যাতে ক্লিয়ার থাকে, আরো বেশি ইংরেজিতে যাতে দক্ষ হয়ে ওঠো, তাই না? এখন দেখো, এখানে কিন্তু কিছু ইমেজ ব্যবহার করা হয়েছে। তোমাদের এমনও প্রশ্ন থাকতে পারে যে কলার কবিতায় কি কি ইমেজ ব্যবহার করা হয়েছে সেগুলো ডিসকাস করো। ইমেজ ব্যবহার করা হয়েছে দ্য হারভেস্টের। হারভেস্টের বলা হয়েছিল কি, সে শুধুমাত্র ধনটাকে পেয়েছে, ধন মানে হচ্ছে কাটা। তার জীবনে শুধু কাটার ফসল সে রোপণ করেছে, কাটা পেয়েছে, আর কিছু পায়নি। কাটা হচ্ছে তাকে রক্তাক্ত করে, মানে খুব সাফার করতে হয় কাটার জন্য। দেন একটা খাঁচার কথা বলা হয়েছিল। তারপর হচ্ছে রোপ অফ স্যান্ড এর কথা বলা হয়েছে। রোপ অফ স্যান্ড মানে কি, বালির একটা দড়ির কথা বলা হয়েছে। তারপর আবার কণ্ঠের কথা বলা হয়েছে। অনেকগুলো ইমাজিরি কিন্তু আমরা এখানে দেখেছি। এখন দেখো, আমরা একটা শর্ট কোশ্চেন দেখবো। এই শর্ট কোশ্চেনটা তোমাদের ফাইনালের জন্য খুবই গুরুত্বপূর্ণ, যেটা আমি অলরেডি বলে ফেলছি। হোয়াট ডাজ দ্য স্পিকার মিন বাই নো মোর আই উইল অ্যাবোর্ড ইন দ্য পোয়েম দ্য কলার? তো প্রশ্ন হচ্ছে এইভাবে তোমাদের থাকবে যে প্রথম লাইন, কবিতার যে প্রথম লাইন ছিল, নো মোর আই উইল অ্যাবোর্ড, প্রথম না সেকেন্ড লাইন ছিল? আর প্রথমে তো সে টেবিলের মধ্যে থাপ্পড় দিয়েছিল, টেবিলের মধ্যে কি জোরে আঘাত করে সে দাঁড়িয়ে উঠেছিল। তো যাই হোক, এখন সেকেন্ড লাইন ছিল এটা, নো মোর আই উইল অ্যাবর্ট, যে আর না, আমি এখন বাইরে চলে যাব। আর না, আমি এখন বাইরে চলে যাব, বাইরে মানে সে ধর্মের বাইরে চলে যাবে। তো এখানে তোমার লাইনটা কিভাবে লিখবা দেখো। তো এই লাইনটা নেওয়া হয়েছে জর্জ হারবার্টের কলার কবিতা থেকে। এই লাইনের মাধ্যমে কবিতার স্ট্রং ফ্রাস্ট্রেশন বোঝাচ্ছে, তার হতাশাটাকে, তার বিদ্রোহটাকে সে বোঝাচ্ছে। কবি এখানে খুব অ্যাংরি ছিল, অ্যান্ড হি ওয়াজ টায়ার্ড অফ হিজ রিলিজিয়াস লাইফ এন্ড ডিউটিস। তার রিলিজিয়াস লাইফের জন্য, রিলিজিয়াস যে ডিউটি গুলো ছিল, সেগুলোর জন্য সে খুবই টায়ার্ড ছিল। এখানে নো মোর, নো মোর মানে হচ্ছে আর না, নো মোর মানে আর না। তো নো মোর মানে হচ্ছে কবি এখানে ডিসাইড করেছে যে সে তার প্রেজেন্ট লাইফটাকে স্টপ করে দিবে। মানে তার বর্তমান জীবন ছিল ডিসিপ্লিনের জীবন, সার্ভিসের জীবন, এটাকে সে কি এখন স্টপ করে দিতে চাচ্ছে। তার মনে হয় যে তার জীবনে অনেক বেশি রেস্ট্রিকশনস রয়েছে। হি ফিলস দ্যাট হিজ লাইফ ইজ ফুল অফ রেস্ট্রিকশনস অ্যান্ড হি ইজ নট হ্যাপি উইথ ইট। তো তার মনে হয় তার জীবনে জাস্ট রেস্ট্রিকশনস রেস্ট্রিকশনস, কিছুই করতে পারতেছে না, অ্যান্ড সে এটা নিয়ে হ্যাপি না। এর জন্য সে চায় যে যত রুলস আছে, যত নিয়ম আছে, সবকিছু সে ব্রেক করবে, এগুলো থেকে সে মুক্তি পেতে চায়, এগুলো থেকে কি সে মুক্তি পেতে চায়। তারপর দেখো আই উইল অ্যাবোর্ড, এখানে আই উইল অ্যাবোর্ড মানে হচ্ছে সে বাইরের জগতে যেতে চায়, সে হচ্ছে ধার্মিক জগৎ থেকে, ধার্মিক জীবন থেকে বের হয়ে সে ফ্রিলি লাইফ লিড করতে চায়। তার মনে হয় আউটসাইড লাইফটা তাকে ফ্রিডম দিবে, জয় দিবে, প্লেজার দিবে। কবি বিশ্বাস করে যে তার বর্তমান জীবনটা যদি সে এখন ত্যাগ করে, তাহলে সে আরো বেশি হ্যাপি থাকতে পারবে।
এখন তার বর্তমান জীবনে সে হ্যাপি না, সে অনেক বেশি ফ্রাস্ট্রেটেড, হতাশাগ্রস্ত, সে অনেক বেশি কষ্টের মধ্যে আছে, বারবার হচ্ছে তার দীর্ঘশ্বাস আসতে থাকে। তো কবি হচ্ছে মনে করতেছে যে সে ট্রাপড হয়ে গেছে, সে আটকা পড়ে গেছে, রুলস রেগুলেশনস রেস্ট্রিকশনস রিলিজিয়াস ডিউটিস এর মধ্যে কি সে আটকা পড়ে গেছে। এখন এখান থেকে সে পালাতে চায়। তো এর মাধ্যমে আমরা দেখি যে কবির মধ্যে একটা ইনার কনফ্লিক্ট ছিল, একটা অভ্যন্তরীণ দ্বন্দ্ব ছিল। ইনার কনফ্লিক্ট বিটুইন ডিউটি এন্ড ডিজায়ার, মানে কর্তব্য আর আকাঙ্ক্ষা। কবির কি কর্তব্য ছিল যে সে রিলিজিয়াস লাইফ লিড করবে, পুরোহিতের ডিউটি গুলো সে পালন করবে, এটা কবির কর্তব্য ছিল। আর কবির ডিজায়ার কি ছিল? কবির ডিজায়ার ছিল সে সবকিছু করবে, নন রিলিজিয়াস যে অ্যাক্টিভিটিস গুলো আছে সবকিছু সে করবে। সে ফ্রিডম চায়, আবার সে কনফিউজড, সে ফ্রিডম চায় আবার সে কনফিউজড যে সে কি করবে। তো মোট কথা হচ্ছে সে খুব হতাশাগ্রস্ত ছিল। তো এই লাইনের মধ্যে আমরা দেখি যে কবির ইচ্ছাটা সে প্রকাশ করতেছে। কবির ইচ্ছা হচ্ছে সে এই কন্ট্রোলড লাইফটাকে লিভ করবে, এন্ড সে বাইরের জগতের যে ফ্রিডম সেটাকে সে সেটাকে সে এক্সপিরিয়েন্স করবে। তো উনি হচ্ছে এখানে ডিসিশন নিচ্ছে যে উনি কি করবে, উনি কি রিলিজিয়াস লাইফ লিড করবে, নাকি হচ্ছে বাইরের জগতে চলে যাবে যেখানে স্বাধীনতা রয়েছে, অনৈতিক কার্যকলাপ রয়েছে। সবাই তাহলে এই কোশ্চেনটা বুঝছো? দেন চলো আমরা নেক্সট একটা কোশ্চেন দেখি, বেশিক্ষণ তো সময় নেই। নেক্সট কোশ্চেনটাও খুব গুরুত্বপূর্ণ ফাইনালের জন্য, এগুলো কিন্তু ফাইনালের সাজেশন থেকে পড়াচ্ছি। ডিফাইন হার্বার্টস রিলেশনশিপ উইথ গড। গডের সাথে হার্বার্টের সম্পর্কটা কেমন ছিল? গডের সাথে হার্বার্টের সম্পর্কটা কেমন ছিল? তো কলার কবিতার মধ্যে আমরা দেখি যে হার্বার্ট আর গডের মধ্যে একটা ডিপ ইমোশনাল ফুল অফ কনফ্লিক্টের সম্পর্ক ছিল। ডিপ ইমোশনাল ফুল অফ কনফ্লিক্টের সম্পর্ক ছিল এবং ভালোবাসার একটা সম্পর্ক ছিল। তো হার্বার্ট একজন রিলিজিয়াস পোয়েট, সে সবসময় হচ্ছে গডের ক্লোজ থাকতে চায়, গডের সাথে কানেক্টেড থাকতে চায়। হি সিজ গড অ্যাজ হিজ মাস্টার অ্যান্ড গাইড। সে গডকে নিজের মাস্টার মনে করে, নিজের গাইড মনে করে। সে নিজের জীবনটাকে গডের কাছে কিন্তু ডেডিকেটেড করে দিয়েছে। সে নিজের জীবনটার মধ্যে ধর্মটাকে বেছে নিয়েছে, তার পুরোহিতের কর্তব্য গুলোকে বেছে নিয়েছে উইথ ফেথ এন্ড রেসপেক্ট, অনেক সম্মানের সাথে, বিশ্বাসের সাথে কিন্তু সে গডকে সার্ভ করতেছিল। তো এখন গডকে যে সে সার্ভ করতেছে, গডকে সার্ভ করার সময় সে টায়ার্ড হয়ে গিয়েছিল, তার মনে হচ্ছিল তার জীবনে অনেক বেশি সংযম, একদম সে আবদ্ধ আছে, একটা শিকল দিয়ে তাকে কেউ বেঁধে রেখেছে, খাঁচার মধ্যে আছে, একদম জেলের মতো সে আছে। তো এইসব জিনিসগুলোর কারণে সে হচ্ছে এই স্ট্রিক্ট রিলিজিয়াস লাইফটাকে লিড করতে চাচ্ছিল না। তার মনে হচ্ছিল তার জীবনের যত ফ্রিডম, পার্সোনাল হ্যাপিনেস সবকিছু সে হারিয়ে ফেলেছে। Because of this, he becomes angry and tries to break away from religious duties. তো এই জন্য সে খুব রাগান্বিত হয়ে গিয়েছিল, and তার ধার্মিক ডিউটি গুলো থেকে সে বের হয়ে আসতে চেয়েছে। তার মনের মধ্যে আমরা একটা টেম্পোরারি কনফ্লিক্ট দেখি, একটা হচ্ছে রেবেলিয়ন দেখি, একটা বিদ্রোহ দেখি। সে গডের বিরুদ্ধে এখানে বিদ্রোহ করতে চায়, গডকে সে ছেড়ে চলে যেতে চায়, ধর্মটাকে ছেড়ে চলে যেতে চায়। বাট তার যে অ্যাঙ্গার সেটা হচ্ছে মুহূর্তের মধ্যে ঠান্ডা হয়ে যায় যখন গড তাকে কি চাইল্ড বলে ডাক দেয়। এন্ড সে কি বলে রেসপন্স করে বলো তো? বলো আমাকে, কি বলে রেসপন্স করে? গড তাকে বলে চাইল্ড, আর সে কি বলে? এই I যে replied, ফারিয়া। My Lord. হ্যাঁ হ্যাঁ, সে রিপ্লাই দিচ্ছে হচ্ছে মাই লর্ড বল, মাই লর্ড বল। তো লর্ড বলে সে হচ্ছে রিপ্লাই দিল, তো লর্ডের আপু, আমার মাধ্যমে সে কথা নিজেকে কি কি শোনা যায়? কমপ্লিটলি সারেন্ডার করে দিল। হ্যাঁ নাজমিন, কিছু বলতেছো? ও, বলতেছি আমার কথা শোনা যায় কিনা? হ্যাঁ শোনা যাচ্ছে, তোমার কথা আমি শুনতে পাচ্ছি। এখন আমি আপু, আশা করি সবাই কবিতাটা কোশ্চেন গুলো খুবই আচ্ছা ভালো আচ্ছা। মতো বুঝছো। আমাকে কেউ বলতে পারবা যে কবিতাটা থেকে কি বুঝেছো, অথবা কবিতার প্রথম থেকে শেষ পর্যন্ত কি হয়েছে, সামারিটা বলতে পারবা কেউ? আপু, বাংলাতে পারবো। হ্যাঁ বাংলায় বলো। বলো বাংলায় বলো।
ধার্মিক, সবকিছুই মানে সৃষ্টিকর্তা সবকিছুই মেনে চলেন, সবকিছু ইয়া করেন। পরে উনি উপলব্ধি করেন যে উনি হয়তোবা স্বাধীন, মানে ওনার কোনো স্বাধীনতা নাই। উনি হইতেছে এইগুলা করে অনেক আটকে আছে, কোনো কিছু নিজের মন মতো করতে পারতেছে না, বা আগে যা অনৈতিক কাজ করছিল ওইগুলা এখন করতে পারতেছে না, কারণ উনি সৃষ্টিকর্তার নিয়মের মধ্যে আছে। তারপর উনি এইগুলা মানে আকাঙ্ক্ষা করলো যে উনি এইগুলা থেকে বের হবে এবং সবকিছু আগের মতো করবে। তারপরে যখন ওনাকে লর্ড, মানে গড যখন ওনাকে বললেন, চাইল্ড বলে ইয়া করলেন, ডাকলেন, তখন উনি আবার উপলব্ধি করলো মন থেকে যে না, ওনাকে লর্ড, ওনার লর্ড হচ্ছে ইয়া করতেছে, অনেক ভালোবাসা আদর দিয়ে ডাকলেন, তাহলে উনি তো আবার সেই আবার ওনার ধর্মে বা ওনার ইবাদতে মগ্ন বা এমন কিছু একটা, আমি বুঝতেছি না। হ্যাঁ, এমনটাই বুঝিয়েছেন। প্রথমে হচ্ছে ওনার মধ্যে একটা কনফ্লিক্ট চলে আসছিল যে উনি কি করবে না করবে বুঝতে পারতেছিল না। উনি চাচ্ছিল হচ্ছে কি ধর্মের জীবনটাকে ছেড়ে উনি হচ্ছে বাইরের জীবনে চলে যাবে, নন রিলিজিয়াস লাইফে চলে যাবে। সেখানে সে অনৈতিক কার্যকলাপ করবে, লাইফের যত প্লেজার্স অ্যাবান্ডান্স আছে সবকিছু সে এনজয় করতে চেয়েছিল। তারপর যখন গড তাকে চাইল্ড বলে ডাকতে, তখন হচ্ছে সে সাড়া দেয় মাই লর্ড বলে। আর মানে হচ্ছে সে আবার হচ্ছে ধর্মের জীবনে ফিরত যায়। মানে কিছুক্ষণের জন্য তার মধ্যে একটা কনফ্লিক্ট চলতেছিল, কনফিউশন, কিছুক্ষণের জন্য একটা টেম্পোরারি কনফ্লিক্ট চলে আসছিল। বাট তারপর হচ্ছে কি সে আগেও হচ্ছে ধর্মের জীবনে ছিল, দেন লাস্টেও হচ্ছে ধর্মের জীবনে চলে যায়। তো এখানে মূল কথা মানুষের ভিতর যে স্পিরিচুয়াল কনফ্লিক্ট, কনফিউশন থাকে, সেটাই হচ্ছে এখানে এক্সপ্রেস করা হচ্ছে। হুম, বুঝতে পাইছি।